আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 9-10 বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণী। ওকে, এই যে এখান থেকে আমরা আলোচনা করব। এর আগে কিন্তু আমরা এই যে এগুলো আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে আসবে, আর সেই ভিডিওগুলো এই চ্যানেলের প্লেলিস্টে সেট করা আছে। তোমরা তোমাদের সময় মতো এই ভিডিওগুলো দেখে আসবে। এই ভিডিওগুলো দেখলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে পরবর্তী ভিডিওগুলো। আর আমরা কিভাবে আলোচনা করে থাকি সে সম্পর্কে তোমাদেরকে আমরা প্রতিনিয়তই বলে যাচ্ছি যে আমরা মূল বই থেকে তোমাদের কি কি আলোচনা করে থাকি, সেটা হলো বহু নির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল। ওকে, সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন আমরা এখান থেকেই তৈরি করে থাকি, সেই সাথে এমসিকিউ হওয়ার মতন যে সকল কোশ্চেনগুলো হবে সেগুলো আমরা এখান থেকেই জানার চেষ্টা করে থাকি। তাই তোমরা নিশ্চিন্তায় এখান থেকে যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা এমসিকিউ এবং সিকিউ এই কোশ্চেনগুলোর উত্তর খুব সহজেই জানতে পারবে। তাহলে চলো আজকে আমরা ধাপে ধাপে পরবর্তী ইগুলো দেখার চেষ্টা করি। একটু খেয়াল করো, এই যে এখানে দেখো, এখান থেকে আমরা আলোচনা করব 1947 সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 সাল থেকে 1952 সালে প্রতিবাদ ও রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে। দেখো 1947 থেকে যেই ভাষা আন্দোলনের সূচনা হয় সেটাই কিন্তু আস্তে আস্তে 1952 সালে রক্তক্ষয়ী এক সংগ্রামে রূপ লাভ করে। ঠিক আছে, ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, ঠিক আছে, ভারতের ভিতরে কিন্তু কোনো ঝামেলা ছিল না। সব ঝামেলা কিন্তু শুরু হয় হলো পাকিস্তানের ভিতরে। অর্থাৎ পাকিস্তান যেই অংশটা সেপারেট হয়ে যায় আর ভারতের যে অংশটা সেপারেট হয়ে যায়, আমরা যদি ওই সময়ের হিস্টোরি যদি খেয়াল করি, ঠিক আছে, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে পাকিস্তানে যেই সমস্যাগুলো ছিল, ঠিক আছে, যেই সমস্যাগুলো মানে প্রকট আকার ধারণ করেছিল, সেই সমস্যাগুলোও কিন্তু ভারতের ভিতরে ছিল। ভারতের ভিতরে থাকার পরও কিন্তু ভারতের ভিতরে এই সমস্যাগুলো এতটা প্রকট আকার ধারণ করে নাই যে ভারতকে পুনরায় টুকরো টুকরো করে ভাগ করতে হয়েছে। অথচ পাকিস্তানে কিন্তু সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং পাকিস্তান দুইটা ভাগে ভাগও হয়ে গেছে। এর মূল কারণ এবং এর জন্য যতটা দায় দায়িত্ব এবং এর জন্য যা যা কারণ সবগুলোই আমি তৎকালীন পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিদের অদক্ষতা, অযোগ্যতা এবং হীনমন্যতার কারণেই কিন্তু এগুলো হয়েছে। ঠিক আছে, 1952 সালে ভাষা আন্দোলনের যে রক্তক্ষয়ী সংগ্রাম, এটার কোনো প্রয়োজনই ছিল না। আমি যদি আপনাদের সাথে একটু ইকুয়াল করে দেই তাহলে কিন্তু খুব সহজেই বোঝা তোমাদের জন্য সহজ হবে। একটা জিনিস মাথায় রাখো যে ভারত এবং পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, ভারতের জনসংখ্যা এবং পাকিস্তানের জনসংখ্যা কিন্তু অনেক পার্থক্য ছিল, সেই সাথে ভৌগোলিক অবস্থাটাও কিন্তু অনেক পার্থক্য ছিল। দেখো পাকিস্তানে মুসলমান একটা জাতি প্রায় ছিল, ও যদিও এখানে বৌদ্ধ খ্রিস্টান কিছু ছিল কিন্তু খুবই মাইনরিটি, এটা অনেক কম ছিল। কিন্তু ভারত অংশে কিন্তু কি মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটাও কিন্তু ছিল, ঠিক আছে, এবং মুসলমানের সংখ্যাও কিন্তু অনেক ছিল। সেই হিসাবে পাকিস্তানের চেয়ে কিন্তু ভারতে কিন্তু সেই সময় কিন্তু আন্দোলন এবং সংগ্রাম কিন্তু বেশি হওয়ার কথা ছিল। একটা জিনিস তোমাকে আমি বলি, সেটা হলো যে ভারতে ভাষাটা কিন্তু অনেক ছিল, অসংখ্য ভাষা ছিল ভারতে। ঠিক আছে, ওই সময় বিভিন্ন গোত্রের বিভিন্ন ভাষা ছিল, তারপরেও কিন্তু তাদের ভাষা নিয়ে কোনো ঝামেলা হয়নি। কিন্তু পাকিস্তানে কিন্তু সেটা হয়েছে। কেন হয়েছে? এর মূল কারণ হলো পাকিস্তানের যে তৎকালীন যে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, যাদেরকে আমরা রাজনৈতিক আইডল হিসেবে মানি, কিন্তু আসলে তাদের ভিতরে দূরদর্শিকতার অভাব ছিল। যার কারণে তারা কিন্তু এই ফেডারেলটাকে কিন্তু ইউনিটি করে রাখতে পারে নাই। তার চেয়ে অনেক ম্যাচিউর ছিল তৎকালীন ভারতের যারা নেতারা ছিলেন, তারা কিন্তু অনেক ম্যাচুরিটি ছিলেন রাজনৈতিকভাবে এবং প্রজ্ঞাবান ছিলেন। যার কারণেই কিন্তু ভারতের যে অংশটা তারা কিন্তু ইউনিটিটা ধরে রাখতে পেরেছিলেন। এখানেই পাকিস্তান এবং ভারতের রাজনৈতিক সমীকরণটা কিন্তু ওখান থেকেই হয়ে যায়। ঠিক আছে, তারপরে এই কথাটা আরো সত্য হয় যখন আমরা এই সময়ে এসেও আমরা দেখতে পারি যে পাকিস্তানে একটা কিন্তু এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট কিন্তু বেসরকারি কোনো গভর্নমেন্ট কিন্তু 5 বছরের জন্য টিকতে পারে নাই। অতএব এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় যে সেখানে কতটা মানে রাজনৈতিকভাবে কি
বিশৃঙ্খল অবস্থায় আছে। সেই তুলনায় ভারত কিন্তু অনেকটাই কি স্থিতিশীল। সেখানে আজ পর্যন্ত কোনো সামরিক কোনো হয়নি। তার মানে কি ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নতির যে মূল কারণ সেটা হলো স্থিতিশীলতা। আর স্থিতিশীলতা যেই অঞ্চলে থাকবে, যেই দেশে থাকবে, সে দেশ অটোমেটিকলি উন্নতি হবে। যার কারণে পাকিস্তান এবং বাংলাদেশের আজ কিন্তু আমরা যদি অর্থনৈতিক সমীক্ষা যদি দেখি, সেখানে কিন্তু পাকিস্তানের চেয়ে বাংলাদেশ কিন্তু যোজন উপরে চলে এসেছে। এর মূল কারণ যে তারা এখনো রাজনৈতিকভাবে ম্যাচিউরিটি অর্জন করতে পারেনি। ওকে, এবার দেখো মূল আলোচনা যেটা 1956 সালে পাকিস্তান সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলা ভাষাভাষী এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস বা আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর পঞ্চাশের দশক ব্যাপী ছিল আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পাকিস্তান শাসন পর্বে এটি বাঙালির জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। দেখো, এই ভাষা আন্দোলনে যখন বাঙালিরা নিজেদের অধিকার আদায়ে কি করে সফলতা অর্জন করে, তখন থেকেই কিন্তু বাঙালি জাতি তার দ্বিতীয় স্টেপ পূরণের জন্য চেষ্টা করে। সেটা কি? দ্বিতীয় স্টেপ হলো এই দেশে তারা স্বায়ত্ত শাসন নিবে, নচেত এই দেশটাকে কি করে দিবে, ভাগ করে নিজের একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। যদি ওই সময় যদি পাকিস্তানিদের রাজনৈতিক অদূরদর্শিকতা যদি না থাকতো, তাহলে তারা যদি প্রজ্ঞাবান হতো, তাহলে কিন্তু ভাষা আন্দোলনের যে ভাষা নিয়ে যেই সময় কথা উঠছে, ওই সময় কিন্তু তারা এই দাবিটা মেনে নিয়ে ফেডারেল বা অথবা এই রাষ্ট্রভাষা উর্দু এবং বাংলাকে এর স্বীকৃতি দিলেই কিন্তু পারত, কিন্তু তারা দেয়নি হীনমন্যতা এবং অযোগ্যতার কারণে। তারপর দেখো জাতীয়তাবাদের উন্মেষ কখন ঘটে সেটা দেখো। পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শক্তির বিপরীতে পূর্ব পাকিস্তানের জাতীয় সংহতির জন্য জাতীয়তাবাদের ধারণা জরুরি হয়ে পড়ে। যেহেতু হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের বেশিরভাগ মানুষ বাংলাভাষী, কাজেই বাংলাদেশী জাতীয়তাবাদের বিকাশে বাংলা ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। দেখো, এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলেও আমাদের ভাষাটা কিন্তু এক ছিল। যার কারণে ভাষার তাগিদে বা ভাষার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়েছিলাম সেই সময়। তাতে দেশের অন্য ভাষা ও জাতির মানুষও যোগ দেয়। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা সংস্কৃতি সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলা মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসাবে নিজের আত্মপরিচয়, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করে থাকে। তারপর দেখো, ভাষা কেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। ঠিক আছে, ওই সময়েই ভাষা আন্দোলনটাই যখন পূর্ব বাংলার মানুষ যখন সফলতা পায় বা পাকিস্তানিদেরকে বাধ্য করতে পারে যে না, আমাদের অধিকার দিতে হবে, আর যখন তারা তাদের এই অধিকার আদায়ে সচেষ্ট হয় এবং অধিকার আদায় করে ছাড়ে এবং পাকিস্তান যখন এই অধিকার তাদেরকে দিয়ে দেয়, তখন পূর্ব বাংলার লোকদের একটা ভিতরে আত্মমর্যাদা এবং আত্মকেন্দ্রিক অর্থাৎ জাতীয়তা বোধ তাদের ভিতর জাগ্রত হয়। যখনই তারা আবার দেখে যে অন্যায় অবিচার শোষণ করছে পাকিস্তানিরা, তখন আবার কিন্তু এই ভাষা আন্দোলনের মতন তারা কি ঐক্যবদ্ধ হতে থাকে এবং তারা একটা স্বপ্ন দেখতে থাকে যে কিভাবে পাকিস্তানের কাছ থেকে আমাদের এই মাতৃভূমিকে স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি রাষ্ট্রে রূপ নেওয়া যায়। মূলত আমরা যদি হিস্টোরিক্যালি যদি এটা পর্যবেক্ষণ করি, তাহলে 1947 সালের পরপরই কিন্তু যখন ভাষা আন্দোলন নিয়ে কথা হয় বা ভাষা আন্দোলন শুরু হয়, তখনই কিন্তু স্বাধীন বাংলাদেশ বা বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের বীজ তখনই বপন করা হয়। সেই থেকেই কিন্তু এই যে 1971 সালে তাদেরকে পরাজিত করে আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের আত্মপ্রকাশ হয়। এই হলো আজকের আলোচনা, এতটুকুই থাকবে। এর পরবর্তীতে আমরা বাকি আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি আজকে কেউ আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ধাপে আমরা এই যে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।